খুব ব্যথা লাগছে সোনা, খুব ব্যথা। সাইমন ভাইয়ের এহেন কাজে হতাশ হলো পায়েল। সে আহত গলায় মানুষটার দিকে তাকিয়ে বলল, সাইমন ভাই। সাইমন চৌধুরীর কর্ণকুহরে সেসব পৌঁছাতে ব্যর্থ আজ। সাইমন ওর এক হাত দিয়ে নিজের বুকে ইশারা করে পুনরায় বলল, এই যে, আমার এখানে যন্ত্রণা হচ্ছে, তুই শুনতে পাচ্ছিস? ছেলেটার কণ্ঠস্বর ছিল একেবারে কাতর ও বিষণ্ণ, যেন তার বেদনার ভাষায় প্রকাশ পাচ্ছে। পায়েলের বুক কেঁপে উঠল। সাইমন ভাইয়ের যন্ত্রণা তার সহ্য হলো না। মেয়েটা বিচলিত কণ্ঠে বলে উঠল, আপনি কি পাগল হয়ে গেলেন? প্লিজ শান্ত হন আপনি। সাইমন শব্দ করে হেসে উঠল। পায়েল ভয়ে ভয়ে চোখ নিচে নামিয়ে ফেলল। সাইমন অদ্ভুত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমাকে শান্ত হতে বলছিস? শান্ত হতে তোকে খুন করে ফেলবো। তুই জানিস সাইমন চৌধুরী তোর জন্য কতটা পাগল? তুই তাকে সরাসরি রিজেক্ট করলি পায়েল, রিজেক্ট করলি আমাকে। এক নিমেষেই প্রত্যাখ্যান করলি আমার ভালোবাসাকে। তোর এতটুকু বুক কাঁপলো না? এতটুকু করুণা হলো না আমার জন্য? পায়েল মিনমিনে কণ্ঠে শুধালো, আমি এখন আপনাকে রিজেক্ট করলাম সাইমন ভাই। সাইমনের ধরে রাখা হাতের বাঁধন কিছুটা আলগা হলো। সে পায়েলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, যা দেখে পায়েল এতক্ষণ পর হেসে ফেলল। শব্দ করেই হাসল, বলল, আপনি এত বোকা সাইমন চৌধুরী। হোয়াট? সাইমন, আমার সাথে ভালোবাসা বাসই হবে না, সোজা বিয়ে। মেয়েটার আকস্মিক কথায় বোকা বনে গেল সাইমন চৌধুরী। সে কিয়ৎক্ষণ ওর দিকে অবচয়ের মতন তাকিয়ে রইল, পরপর বিস্ময় নিয়ে বলল, হোয়াট? তুই কিছু বললি পায়েল? আবার বল। পায়েল সোজা সাপটা ভাবে বলল, আমি আপনার ভালোবাসা বাসীকে রিজেক্ট করেছি, কিন্তু আপনাকে না, বিকজ ওসবের বয়স এখন আমার নেই। সাইমন চৌধুরী এতক্ষণ পরে পায়েলের হাত ছেড়ে দিল। সে টান টান সোজা হয়ে বুকে হাত বেঁধে দাঁড়ালো। এরপর গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তাহলে তোর এখন কিসের বয়স? পায়েল ফট করেই বলে ফেলল, বিয়ের। পর মুহূর্তে নিজের কথা শুনে নিজেই চমকে উঠল মেয়েটা। সে মুহূর্তেই জড়সড় হয়ে গেল লজ্জায়। সাইমন ভাইয়ের সামনে নিজেকে ভীষণ নির্লজ্জ মনে হচ্ছে। তার মতন মুখ চাপা মেয়ে এরকম একটা কথা কি করে বলল? ছিছি, কি লজ্জা! পায়েল অস্বস্তিতে নিজের ঠোঁট কামড়ে ধরল। সাইমন চৌধুরী আহম্মকের মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল পায়েলের সেই লজ্জারাঙা মুখের দিকে। তার প্রেমিক হৃদয়ে তুফান বয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়ার আনন্দে ফুলে ফেঁপে উঠছে বক্ষস্থল। আহা, হৃদয়ের রানীর এতটুকু কথা, এত সুখ, এত সুখ! সাইমন চৌধুরীর নিমেষেই ভুলে গেল এতক্ষণের যন্ত্রণা। সাইমন চৌধুরী কিছুতেই তার অভ্যন্তরীণ আনন্দকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার চোখের উজ্জ্বলতায় ঝিলিক দেখা যাচ্ছে, যেন তার সমস্ত কষ্ট মুহূর্তেই ভুলে গেছে। সে হুট করেই পায়েলকে পাঁজা কোলে করে তুলে নিল। আকস্মিক সাইমনের কাজে চমকে উঠল পায়েল। সে ভয় পেয়ে খামচে ধরল সাইমন ভাইয়ের শার্টটা। সাইমন চৌধুরী যেন আজ আনন্দে দিশাহারা, প্রফুল্ল। ছেলেটা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পায়েলকে হালকা হাতে তুলে নিয়ে ঘোরাতে শুরু করলো। বলল, আজ আমি ভীষণ খুশি পায়রা পাখি, ভীষণ মন চায় তোকে নিয়ে আকাশে উড়াল দিই। পাবলিক প্লেসে সাইমন ভাইয়ের এহেন কাজে হতভাগ পায়েল। আশেপাশে মানুষজন তাদেরকে আর চোখে দেখছে, কেমন মিটমিট করে হাসছে। পায়েল লজ্জা পেল ভীষণ। সে মৃদু চেঁচিয়ে উঠল, এ কি করেছেন? কি করেছেন সাইমন ভাই? আমাকে নিচে নামান প্লিজ, নিচে নামান। এক নাগারে মেয়েটা চেঁচামেচিতে বিরক্ত হয়ে সাইমন চৌধুরী তাকে নিচে ফেলে দিল। বলল, যা তো, কানের মাথা খাস না। পায়েল বলদ বনে গেল। তার কোমরে চোট লেগেছে, বদলোক একটা। এতক্ষণ তো কোলে নিয়ে নাচতে ছিল, আর এখনই ফেলে দিল। বিয়ের নাম নিতেই কোমরটা ভেঙে দিয়েছে। না জানি বিয়ের পরে এই লোক কি সব করে। পায়েল কোমরে হাত দিয়ে উঠতে উঠতে চেঁচিয়ে বলল, বিয়ে ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল। আমি আপনাকে বিয়ে করব না সাইমন ভাই, আমি আপনাকে বিয়ে করব না। আপনি আমার ভাই লাগেন, প্লিজ মাফ করেন। তখন আবেগে কথাটা বলে ফেলছি।
এখন আবার বিবেক কাজ করছে। আপনার মতো সাইমন চৌধুরী তাকে মাঝপথে থামিয়ে দিল, চোখ রাঙিয়ে 10 তলার একটা বিল্ডিংয়ে আঙুল দিয়ে ইশারা করে শুধালো, এখান থেকে যাবি তুই, নাকি আবারও তোকে ওই ছাদ থেকে টুপ করে নিচে ফেলে দিব? পায়েল সাইমন ভাইয়ের হাতের ইশারায় করা ছাদের দিকে এক পলক তাকিয়ে মুহূর্তেই দূরে সরে গেল। এই লোকটাকে বিশ্বাস নেই। দেখা গেল সত্যি সত্যি ওই 10 তলা বিল্ডিংয়ে নিয়ে তাকে টুপ করে ফেলে দিল। এরপর সাইমন ভাই বিয়ের আগেই বিধবা হয়ে গেল। সে আর রিস্ক নিল না, বলল, না না, আমি যাইতাছি। আপনাকে হুমকি দুমকি না দিয়ে বাবাকে রাজি করুন। পায়েল সত্যি সত্যি উল্টো পথে হাঁটা দিল, চলে গেল ওখান থেকে। সাইমন চৌধুরী মুচকি হাসলো, প্যান্টের পকেটে হাত গুছে অপল নয়নে তাকিয়ে রইল মেয়েটা যাওয়ার দিকে। যতক্ষণ তাকে দেখা যায় ঠিক ততক্ষণ তার দৃষ্টি নড়বড়ে হলো না। মেয়েটা চোখের আড়াল হতেই সাইমন চৌধুরী ফোন করলো বাবাকে। হাসি হাসি কণ্ঠে টেনে টুনে লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম বাবা। রায়হান চৌধুরী অফিসে বসেই ফাইল চেক করছিল। এমন সময় ছেলের থেকে লম্বা সালাম পেয়ে তার হাত থেকে ফাইলটা খসে পড়ল। বাবা খুক খুক করে কেসে উঠল। ছেলেকে আজকাল ভয় হয় তার। কখন কি করে বসে এই চিন্তায় মানুষটা ঘুমাতে পারে না, খেতে পারে না ঠিক মতন। আর বাদর ছেলেটা তার সাথে ইয়ার্কি করছে। সে তৎক্ষণিক কঠিন কণ্ঠে শুধালো, তোর উদ্দেশ্য কি? আমাকে ফোন কেন করেছিস? সুখবর দিতে। রায়হান চৌধুরী ফাঁকা ঢোক গিলল। এই ছেলে সুখবর মানেই তার জন্য দুঃসংবাদ। বাবা শুকনো মুখে বলল, বাপ, আমার প্রেশারটা কিন্তু এমনিতেই হাই আছে। অ্যাটাক ফ্যাটাক যে কোনো সময় হতে পারে। তুই ফোন রাখ। আহ বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি কিন্তু মোটেও ফাজলামি করছি না তোমার সাথে, আমি সিরিয়াস। আচ্ছা তাহলে বল। বাবার থেকে অনুমতি পেয়ে সাইমন গম্ভীর কণ্ঠে শুধালো, বাবা, আমার বিয়ের ফুল ফুটে গেছে। ফোঁস করে শ্বাস ছাড়ল রায়হান চৌধুরী। ছেলেটা আর মানুষ হলো না। উনি তাৎক্ষণিক চটে গিয়ে বলল, অত ছাড়া ফোন কাট। না না বাবা, শোনো তো আমার পুরোপুরি কথাটা। আজ হয়েছে কি জানো বাবা, তোমার বৌমা তো আমার থেকেও এক ধাপ এগিয়ে। সে তো ডিরেক্ট বিয়েতে রাজি হয়ে গেল। ছেলের উচ্ছ্বাস কণ্ঠ শুনে হেসে ফেলল রায়হান চৌধুরী। নিজেও উচ্ছ্বাস নিয়ে ছেলেকে বাহবা দিয়ে বলল, বলিস কি? এই না হয় আমার ছেলে, একদম কাজের। তোর বিয়েটা এবার হচ্ছে। হবে না কেন? অবশ্যই হবে। আমার বউ রাজি, আমিও রাজি। এখন তুমি তোমার হিটলার ভাইকে বিয়েতে রাজি করো, তবেই ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, আমি তো রাজি করাবো ভাইকে। তুই একদম চিন্তা করিস না। শোন, এক কাজ কর, তুই আজকে রাতেই খাবার টেবিলে কথা সবার মাঝে তুলিস। আমি তোর সঙ্গে আছি। বাবার কথাটা অন্যরকম শোনালো কেন? সাইমন ভ্রু কুঁচকে বলল, বাবা, তুমি আমাকে ফাঁসাচ্ছ। আমি যদি কথাটা তুলি তাহলে তুমি কি করবে? রায়হান চৌধুরী আমতা আমতা করে বলল, আসলে ওই হয়েছে কি, আমাকে ভাই ডাকছে। বাবা খট করে ওর মুখের ওপর কল কেটে দিল। সাইমন ছেলেটা হতাশ হলো, হুশ করে শ্বাস ছাড়ল, হা হুতাশ করে নিজের কপাল চাপড়ালো। আহারে আহারে, বাবার আশায় বসে থাকলে এই জন্মে আর তার বিয়ে হবে না। রাত 11:30। চৌধুরী পরিবার সকলে ডাইনিং টেবিলে ডিনারের জন্য উপস্থিত। সালাম চৌধুরী মুখ আজ উজ্জ্বল ও হাসি খুশি। সে সায়ন চৌধুরীর সঙ্গে কিছু একটা আলোচনা করছে। সারাদিন সবার সব রকমের কর্মব্যস্ততাকে দূরে চাপিয়ে এই রাতের খাবারটা তারা সবাই একসঙ্গে মজা করে খায়। খেতে খেতে যতটুকু সময় পায় এখানে পরিবারের সবার সঙ্গে আড্ডা কথাবার্তা হয়। প্রতিদিনের মতন আজও এই নিয়মই চলছে সব। ওদের সবাইকে খাবার সার্ভ করছে তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। সবাই নিজেদের মতো খাচ্ছে, কিন্তু খাবার পাতে নিয়ে উসখুস করছে পায়েল ও সাইমন চৌধুরী। সাইমন বারবার নিজের বাবার মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু রায়হান চৌধুরী তাকে পাত্তা দিচ্ছে না। উনি এমন ভান করছেন যেন সে নিজে ছেলেকে চেনেই না, একবার তাকাচ্ছেও না অবধি। সাইমন কি করবে ভেবে পাচ্ছে না। এমন একটা বাপ হলে শত্রুর কি প্রয়োজন? সাইমন বিরক্ত হয়ে বাবাকে ডাকলো। বাবা। রায়হান চৌধুরী যেন ছেলের সংকেত বুঝে গেল।
উনি ছেলেকে থামিয়ে দিল, গম্ভীর কণ্ঠে বলল, হা হা সাইমন, খাওয়ার সময় কথা বলতে নেই বাবা, নিজের খাওয়া মনোযোগী হও। গরুর মাংসটা 1 পিস নাও, দারুণ হয়েছে রান্নাটা, তোমার মায়ের হাতের রান্না অসাধারণ। বলতে বলতে ছেলের পাতে 1 চামচ মাংস তুলে দিল বাবা, নিজেও 1 পিস মাংস মুখে পুরে আরাম করে চিবোতে লাগলো। সাইমন কি বলবে ভেবে পাচ্ছে না, ছেলেটা বিস্মিত বাক্যহারা। রায়হান চৌধুরীর অদ্ভুত আচরণ কথাবার্তা শুনে টেবিলের সবাই তার দিকে তাকালো। রোকসানা চৌধুরী কিঞ্চিত অবাক হলো, স্বামী ঘটা করে আজ তার রান্নার প্রশংসা করছে কেন, কারণ কি? তাছাড়া আজ মাংসটা রান্না করেছে বড় আপা। এর মধ্যে তানিয়া চৌধুরী ফরন কেটে দেবরকে বলল, ভাই সাহেব, আজ মাংসটা কিন্তু আমি রান্না করেছি। না, এমনিতেই বললাম আর কি। রোকসুকে যে তুমি হয়তো ফাপড় দাওনি, তা কিন্তু আমরা কেউ বলিনি। সাইমন ছাড়াও ওনার কথায় হেসে ফেলল সবাই। রায়হান চৌধুরী আমতা আমতা করতে লাগলো, ভাবিও না বুদ্ধি শুদ্ধি একেবারে নেই, বইয়ের সামনে কেউ এইভাবে বলে? সায়ন চৌধুরী অনেকক্ষণ যাবৎ সাইমনকে খেয়াল করছে। ছেলেটা আজ চুপচাপ, কিচ্ছুটি খাচ্ছেও না, মনে হচ্ছে সে সবাইকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। ছেলেটাকে সহজ করতে সায়ন চৌধুরী ধীরে সুস্থে বলেই ফেলল, কি হয়েছে সাইমন, তুই কি কিছু বলতে চাস? সাইমন চমকে উঠল, আমতা আমতা শুরু করলো। সায়ন চৌধুরী তাকে চোখ দিয়ে যেন আশ্বাস দিল। সাইমন সাহস পেল, স্বাভাবিক কণ্ঠে হ্যাঁ সূচক সম্মতি জানালো। সবাই ওর কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করলো, তাকালো ওর দিকে। পায়েলের নাড়ে ভুড়ি মোচড় দিয়ে উঠল, অজানা ভয়ে তার শরীর কাঁপছে। মেয়েটা হাত দিয়ে খামচে ধরলো নিজের চেয়ারটা। এর মধ্যে সাইমন চৌধুরী সরাসরি তাকালো বড় চাচার দিকে, ডাকলো, বড় আপু। সালাম চৌধুরী মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ বাবা, বল। রায়হান চৌধুরীর মুখটা পাংশুটে হয়ে গেল। ছেলে মুখ খোলার আগেই উনি ততস্ত্র আধা খাওয়া খাবারটা রেখে উঠে দাঁড়ালো। হাত না ধুয়ে রুমের দিকে সোজা হাঁটা ধরলো। মনে মনে ছেলেকে কয়েকটা গালিও দিল। হারামজাদা, আমাকে খাবারটাও খেতে দিল না। এখানে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। বড় ভাইকে সে বাবার মতন সম্মান করে, শ্রদ্ধা করে। এই লোকটা তার জন্য অনেক করেছে। ছোটবেলায় বাবা মা দুজন মারা গেছেন। এই মানুষটাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আজ তার মুখোমুখি দাঁড়িয়ে ছেলের হয়ে কথা বলতেও তার হাঁটু কাঁপে। হঠাৎ ওনাকে খাবার রেখে এভাবে উঠতে দেখে অবাক হলো সকলে। রোকসানা চৌধুরী জানতে চাইল, কি হলো তোমার, খাবারটা না খেয়ে চলে যাচ্ছ যে? রায়হান চৌধুরী উত্তর দিল না। এক পলক ছেলের দিকে অসহায় চোখে তাকিয়ে আবার হাঁটা ধরল। এর মধ্যে তাকে ডাকলো সালাম চৌধুরী, বলল, তুমি কোথায় যাচ্ছ রায়হান? এদিকে এসে বসো। খাবারটা রেখে দিলে কেন? খেয়ে নাও। কয়েকদিন ধরেই তোমাকে নার্ভাস লাগছে, এটা আমি লক্ষ্য করেছি। কি হয়েছে তোমার বলো, আর সাইমন কি বলতে চায় এটাও শুনে যাও। রায়হান চৌধুরী ভাইয়ের অবাধ্য হতে পারল না। সে দাঁড়িয়ে গেল, তবে টেবিলের কাছাকাছি আসলো না। সালাম চৌধুরী তন্মধ্যে সাইমনকে ইশারা করে বলল, তুই কি বলতে চাস বাবা, বল একবার। বড় আব্বুর অনুমতি পেয়ে সাইমন সোজা সাপটা বলল, বড় আব্বু, পায়েলকে আমি বিয়ে করতে চাই। বজ্রপাতের নেই সাইমনের সহজ সরল কথাখানি উপস্থিত সবার কানে বেজে উঠল। ছোট বড় সকলে অবাক হয়ে তাকিয়ে রইল সাইমনের মুখ পানে। এক মুহূর্তের জন্য কারোর মুখে শব্দ নেই। এর মধ্যে কেবল নিজের খাবার খেয়ে যাচ্ছে সায়ন চৌধুরী, তার মধ্যে কোনো হেলদোল নেই। সালাম চৌধুরী এতক্ষণের হাসি মুখটা গম্ভীর হয়ে গেল। লোকটা নিজের খাবার প্লেটটা সশব্দে ঠেলে চট করে বসা থেকে উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, অসম্ভব, অসম্ভব। বড় আব্বুর কথার পিঠে সাইমন ততস্ত্র জবাব দিল। সম্ভব। ছেলেটার একঘেয়েমি জবাব শুনে সালাম চৌধুরী কিছুটা রুক্ষ হয়ে উঠলেন। তিতো কণ্ঠে বললেন, সাবধান, তুমি এসব কি বলছো সাইমন? তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? সাইমন চৌধুরী মৃদু হাসলো, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বড় আব্বুর মুখোমুখি হলো। এরপর নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে বললেন, আমি সজ্ঞানে বলছি, আমার পায়েলকে লাগবে বড় আব্বু। ভীষণ ভালোবাসি তাকে। আপনার এই মেয়েটা আমার হাতে তুলে দিন। আমি কথা দিচ্ছি, তাকে আমি অনেক সুখে রাখবো, ভালো রাখবো।
সালাম চৌধুরী হতবাক। সবার মাঝে দাঁড়িয়ে উনি কিছুটা বিব্রত বোধ করলেন। ছেলেটা তার মুখের ওপর এভাবে কথা বলবে ওনার ধারণাও ছিল না। উনি বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে যেতে কঠিন স্বরে বললেন, তুমি আমার মুখে মুখে তর্ক করছো সাইমন? ভুলে গেলে আমি তোমার বড় আব্বু। মাফ করবেন বড় আব্বু, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। এই মুহূর্তে আমি আপনার সাথে তর্ক নয়, ভালোবাসা অধিকার চেয়ে নিচ্ছি। তবুও আপনি যদি রুক্ষ হন, আমিও তবে বেয়াদব হতে বাধ্য। সালাম চৌধুরীর শরীর জ্বলে উঠল। ছেলেটা আস্ত একটা অসভ্য। সে রায়হান চৌধুরীর দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, তোমার ছেলেকে বোঝাও রায়হান, ও এসব কি বলছে? রায়হান চৌধুরী যে ভয়টাই পেয়েছিলেন এতক্ষণ তাই হলো। লোকটা যেন ত্রাসে হাঁটু কাঁপছে। বড় ভাইয়ের মুখের দিকে তাকানো সাহস আজও হলো না তার। সে নতজানু হয়ে আমতা আমতা করে বলল, ভাই আমি কিছু জানি না, আমি কিছু জানি না। সাইমন এর মধ্যে চটজলদি বলে উঠল, তুমি জানো না, অথচ তুমি আমাকে আজ বড় আব্বুকে এসব বলতে বললে। আমার কাছে ফোন রেকর্ড রয়েছে, তুমি সত্যিটা বলছো না কেন? রায়হান চৌধুরী ধরা পড়া চোরের মতন আবার আমতা আমতা করতে লাগলো। খানিকটা ভয়ে ভয়ে ভাইকে বলল, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলেছিলাম তুমি রাজি হয়ে যাও ভাই, প্লিজ আর অমত করো না। আমার ছেলে একটু দুষ্টু হলো, মানুষ হিসেবে যথেষ্ট ভালো। পায়েল আম্মাকে আমার ছেলে খুব ভালো রাখবে। সালাম চৌধুরী ছ্যাদ করে উঠল। বেকুলের মতন কথাবার্তা। ছেলের সাথে থাকতে থাকতে বাপটারও মাথা খারাপ হয়ে গেছে, নয়তো বাচ্চাদের সঙ্গ দিত। এক ঘরের মধ্যে বিয়ে শাদী কী রকম একটা অবস্থা না। বাচ্চাদের সঙ্গ দিয়ে তাদের বাপ দাদার থেকে পাওয়া যৌথ পরিবারটা বিলুপ্ত করার তো কোনো মানেই হয় না। আজকাল ছেলে মেয়েদের কোনো ঠিক ঠিকানা আছে? দেখা গেল বিয়ের কিছুদিন পর তাদের মতিভ্রম হলো, বনিবনা মিলল না, কোনো একটা অঘটন করে ফেললো। তখন কি আর এই পরিবার আগের মতন থাকবে? ভাঙবে না? ভাই ভাই ঝামেলা হবে, পরিবারের মধ্যে বিপদ সৃষ্টি হবে। এমনটা তো কোশমিন কালেও চায়নি সালাম চৌধুরী। এটা অসম্ভব। এই বিয়েতে তার ঘোর আপত্তি। সালাম চৌধুরী ফোঁস করে শ্বাস ছেড়ে ভাইকে বলল, তুমিও তোমার ছেলের সঙ্গে পাগল হয়ে গেলে রায়হান? বাচ্চামো করছো? তোমার থেকে আমি একদম এমনটা আশা করিনি। আই অ্যাম রিয়েলি সরি ভাইয়া, আমিও তো একজন বাবা, নিজের ছেলের জন্য তো এতটুকু আমি করতে। সালাম চৌধুরী ভাইয়ের কথা শেষ করার সুযোগ দিল না। একরাশ ক্রোধ নিয়ে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে রওনা হলো। রায়হান চৌধুরী চুপসে গেল, হতাশার শ্বাস ছাড়ল। কি যে হবে, ভাই ভাই মনোমালিন্য হবে না তো? এই ভেবেই উনি দীর্ঘশ্বাস ছাড়ল। সেও নিজের রুমের দিকে যেতেই উদ্যত হলো। আজ আর কারোর খাওয়া শেষ হলো না। সায়ন চৌধুরী ব্যতীত উপস্থিত সকলেই টান টান উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের মুখে কোনো শব্দ নেই। এরপর কি হবে এই ভেবে আতঙ্কে সকলে। সালাম চৌধুরী ভয়ঙ্কর রকমের রেগে গেছেন। এতটুকু বুঝতে অসুবিধা হয়নি কারোর। এই পরিবারের সকলের মধ্যমণি লোকটা, তাদের জন্য কি করেনি সে? নিজেকে দুহাতে ঢেলে বিসর্জন দিয়েছে, সবসময় পরিবারের সকলের ভালোটাই চেয়েছেন। সেই মানুষটার কথায় অবদ্ধ হওয়ার সাধ্য কারোর আছে? সাইমন যে এরকম একটা কাণ্ড ঘটাবে এটা ছিল সকলের চিন্তার বাইরে। দুই গিন্নি পড়ল মহা চিন্তায়। পায়েল মেয়েটা তো জড়সড় হয়ে রোবটের ন্যায় এক কোনায় দাঁড়িয়ে। এতটুকুতেই ওর অবস্থা নাজেহাল। একে তো বাবার ভয়, অন্যদিকে প্রিয় মানুষটাকে হারানোর শোক। দুয়ে দুয়ে এক হয়ে মেয়েটার চোখের কোণে জল। তাছাড়া এমনটা তো নয় যে সে সাইমন ভাইকে চায় না, খুব করে চায়। মানুষটার প্রতি গাঢ় টান, প্রবল অনুভূতি অস্বীকার করার উপায় আছে? বাবা যদি রাজি না হয়, পায়েল কি পারবে তাকে ভুলতে? এতটুকু ভাবতেই পায়েলের শ্বাস আটকে এলো, বক্ষস্থল ভারী হলো। মেয়েটা নিজেকে ধাতস্থ করতে মেঝেতে পা খামচে ধরল। সাইমন চৌধুরী আর চোখে একবার মেয়েটাকে আলগোছে পরখ করলো। ওর করুণ মুখটা দেখে নীরবে যেন আশ্বাস দিল, আমি আছি, চিন্তা করো না, ভয় নেই, তুমি আমার। সাইমন পরপরই চোখ ফিরিয়ে নিল। বড় আব্বুকে উদ্দেশ্য করে অনর কণ্ঠে বলল, সিদ্ধান্ত আপনার হাতে বড় আব্বু। আমি আপোষ চেয়েছি, এখনও চাই। এরপরও আপনি যদি ভিলেন হয়ে দাঁড়ান, আমিও অবাধ্য হতে বাধ্য। ভালোই ভালোই বলছি, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, নয়তো
এতটুকু বলে থামলো সাইমন। সালাম চৌধুরী সবেমাত্র সিঁড়ি অবধি গিয়েছিল। এর মধ্যে ছেলেটার কথা শুনে তার পা জোড়া থেমে গেল। সে পিছনে ঘুরে গুরু গম্ভীর কণ্ঠে শুধালো, পালিয়ে যাব? আপনার মেয়েকে আপনার চোখের সামনে দিয়ে তুলে নিব। তুমি আমাকে হুমকি দিচ্ছ? আপনি হুমকি মনে করলে হুমকি, আমি জাস্ট বলে রাখলাম। সাইমনকে কিছু বলতে যাবে সালাম চৌধুরী। এরই মধ্যে সাইমন তার মুখের ওপর খানিকটা বিরক্ত নিয়ে বলল, আপনার সমস্যাটা কি বড় আব্বু? আমি কি আপনার চোখে এতটাই অযোগ্য যে আমাকে মেয়ে দেওয়া যায় না? আপনি কেন চাচ্ছেন না এই বিয়েটা হোক? যদিও আপনি না চাইলেও আমার বিশেষ কোনো সমস্যা নেই, কারণ আপনি না চাইলেও আপনার মেয়ে আমাকে চায়। শেষ কথাটা বাঁকা হেসে বলল সাইমন, যা শুনে চিৎকার দিয়ে উঠল সালাম চৌধুরী। মেয়েকে ডাকলো। পায়েল, পায়েলের আত্মা কেঁপে উঠল। মেয়েটা বাবার দিকে নিজেকে আড়াল করতে ততস্ত্র রাত্রিপ্রিয়ার পিছনে দাঁড়িয়ে মুখ লুকালো। এই মুহূর্তে বাবাকে তার ভীষণ ভয় লাগছে। মেয়ের থেকে সাড়া না পেয়ে সালাম চৌধুরী কয়েক পা এগিয়ে আসলো, বলল, তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি, কথা বলছিস না কেন? মুখ নেই? ওসব কি বলছে সাইমন? এইসব কি সত্যি? তুই যাচ্ছিস এই বিয়েটা হোক? তোর সম্মানিতে কি এসব হচ্ছে? বাবার কঠিন কণ্ঠস্বর, কঠিন কঠিন কথা শুনে ত্রাসে শব্দ করেই কেঁদে ফেলল পায়েল। এই প্রথমবার বাবা তার সঙ্গে ভয়ঙ্কর রাগ নিয়ে কথা বলছেন। ভয়ে লজ্জায় মেয়েটার বাবা মুখের উপরে কিছুটি জবাব দিতে পারল না। মেয়ে কথা বলছে না দেখে আরও মেজাজ বিগড়ে গেল সালাম চৌধুরীর। অবস্থা বেগতিক যাচ্ছে দেখে হঠাৎ বাবার সামনে দাঁড়ালো সায়ন চৌধুরী। এতক্ষণ ছেলেটা চুপচাপ বসেছিল, নিজের খাওয়াটা ধীরে সুস্থে শেষ করেছে। সবশেষে এবার যেন বোনের ঢাল হলো। বাবাকেও ধীরে সুস্থ বলল, আব্বু চলো, রুমে চলো, তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি চুপ করো সাইনাম। আমি তো চুপ করেই ছিলাম, আছি। তুমিও মাথা ঠান্ডা করো। তানিয়া চৌধুরীও এতক্ষণ পর মুখ খুলল, ছেলের সঙ্গ দিয়ে বলল, আপনি একটু শান্ত হন, প্লিজ শান্ত হন, নয়তো আপনার প্রেশারটা বেড়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। চলুন রুমে চলুন, ওরা ছোট মানুষ, না হয় একটা ভুল করে ফেলেছে। সালাম চৌধুরী নিজের স্ত্রীকেও কথা শুনিয়ে দিল, বলল, তুমি চুপ করো, একদম ওর হয়ে ছাপাই গাইতে আসবে না। আদর দিয়ে দিয়ে সবাই একটা বাদর তৈরি করছে, বড় ছোট মানে নেওয়া বেদব ছেলে। তানিয়া চৌধুরী আজ আর কথা বাড়ালো না। মানুষটার মাথা ঠিক নেই, তাই উনি চুপ হয়ে গেলেন। এর মধ্যে সাইমন ফরন কেটে মেকি হেসে বলল, এই বেয়াদব ছেলেটাই আপনার বড় মেয়ের একমাত্র জামাই হতে চলেছে শ্বশুর আব্বা। দাঁড়াও, বাদর ছাড়া আপনার কোনো গতিবিধি নেই। রোকসানা চৌধুরী এবার ছেলেকে ধমকে উঠল, বলল, এই বেয়াদব ছেলে, চুপ, একদম চুপ, যে এখান থেকে এক্ষুনি নিজের রুমে যা, অনেক হয়েছে। সালাম চৌধুরী খানিকটা দমে গেল। সাইমনের দিকে কঠিন চোখে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। বাবার পিছু নিল সায়ন চৌধুরী। তানিয়া চৌধুরীও ওদের সঙ্গে রুমে যেতে নিল, কিন্তু মাকে ইশারায় থামিয়ে দিল সায়ন। ওরা যেতেই সাইমনও হেলে দুলে নিজের রুমে চলে গেল। যার আগে অবশ্য একবার রাত্রিপ্রিয়াকে ইশারা করে বলে গেল, পায়েলকে নিয়ে যা এখান থেকে। রাত্রিপ্রিয়াও মামনির তোপের মুখে ফেলল না পায়েলকে। সে তৎক্ষণিক পায়েলকে নিয়েও রুমে চলে গেল। তার সঙ্গে তানহাও। রুমে আসতে পায়েল হাউমাউ করে কেঁদে বুক ভাসালো। তাকে আশ্বাস দিচ্ছে রাত্রিপ্রিয়া। হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এতেও পায়েল স্বস্তি পেল না, তার বড্ড ভয় হচ্ছে। সে অবুঝের মতন প্রশ্ন করল, সত্যি সব ঠিক হয়ে যাবে? রাত রাত হাসল, বোঝালো, হ্যাঁ। ও সঙ্গ দিল তানহা। মনে মনে পিচ্চি মেয়েটা ভীষণ খুশি। বড় আপাকে তার কত পছন্দ। এই মানুষটাই তার ভাবি হতে চলেছে। আহা, ভাবতেই সুখ সুখ লাগছে। তবু একটু ভয় হয়। বড় আব্বু কি রাজি হবেন? বড় আব্বুর সিদ্ধান্তের অপেক্ষায় চাতক পাখির মতন ন্যায় জেগে রইল ওরা সবাই। তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী মিলে রাতের এঁটো থালা বাসনগুলো গোছগাছ করছেন। তানিয়া চৌধুরী চুপচাপ কাজ করছে, কিন্তু রোকসানা চৌধুরী মনে মনে ভীষণ উৎফুল্ল।
পায়েলকে একমাত্র পুত্রবধূ করতে তার কোনো অমত নেই, বরং শতভাগ মত। এই নিয়ে আপার সঙ্গে একটু কথা বলা উচিত। নিজের চাপা খুশিটা আপাকে না বললে শান্তি নেই। উনি আগ বাড়িয়ে কথা শুরু করলো, ডাকলো। আপা, তানিয়া চৌধুরী অন্য মনস্ক হয়ে জবাব দিল, বল। পায়েলকে আমার ছেলের বউ করতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা সবাই চাই এই বিয়েটা হোক। তুমি একটু ভাইজানকে বোঝাও। তানিয়া চৌধুরী কাজের হাত থেমে গেল। উনি চটজলদি অমত করে বলল, ছোট, তোর মাথা খারাপ? আমি তোর ভাইজানকে বোঝাবো। আমি দেখলি না, তুই একটু বলছিলাম কিরকম খ্যাত করে উঠলো। দুই যা আবারও বড়সড় চিন্তায় পড়ে গেল। দুজনেই চায় ওদের বিয়েটা হোক। তানিয়া চৌধুরীরও আগ্রহ বেশ। সাইমন ছেলেটা তার ভীষণ পছন্দের একজন। তার মেয়ের জন্য সাইমনের কোনো জুড়ি নেই। ওর সাথে বিয়েটা হলে ঘরে মেয়ে ঘরে থাকবে, সারাদিন চোখের সম্মুখে থাকবে। মেয়ে তো আজ না হয় কাল তো বিয়ে দিতেই হবে, তখন পরের ঘরে চলে যাবে। এক মেয়েকে দূরে পাঠিয়ে এই মেয়েটাও হাতছাড়া করে মা থাকবে কি করে? সাইমনের সাথে বিয়ে হলে অসুবিধা কি, বরং সুবিধা। কোনে বিদায় টানা পড়া পোহাতে হবে না। এর চেয়ে শান্তি কি আর আছে কিছুতে? দুই যা নিজেদের কাজ শেষ করে বসার ঘরে চিন্তিত হয়ে বসে রইল। এখন একমাত্র ভরসা সায়ন চৌধুরী। বাবা ছেলে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছে। কি এত কথা বলছে? ওরা কেউ কিচ্ছুটি জানে না। তবু চৌধুরী গৃহে সবাই একটা সুখবরের জন্য বসে রইল, অপেক্ষা করছে। নির্ঘুম রাত্রিতে এই বুঝি একটা সুখবর এলো। দীর্ঘ সময় বাপ ছেলে আলোচনা করলো। একটা সময় বাবার কক্ষ থেকে গম্ভীর মুখে বের হলো সায়ন চৌধুরী। ছেলেকে দেখে উসকুস শুরু করলো দুই গিন্নি। ছেলে নিজে থেকে কিচ্ছুটি বলবে কিনা অপেক্ষা করছেন, কিন্তু না, বেটা মুখে কুলু পেটেছে, মুখে কোনো কথা নেই। তানিয়া চৌধুরী এক পর্যায়ে জিজ্ঞাসা করেই ফেললো, তোর বাবা কি বললো সায়ন? সায়ন চৌধুরী জবাব দিল না, কিচ্ছুটি বললও না। সে গম্ভীরতা বজায় রেখে নিজের কক্ষে চলে গেল। ছেলের কার্যে তানিয়া চৌধুরী খানিকটা চটে গেল। বাপ বেটা সব একই ধাঁচের, অসহ্য। কথায় কথায় মুখ ফুলিয়ে থাকে। টেনশনে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর এদের ভাব কত। আরে বেটা, ভালো মন্দ দুটো কথা তো বলবি। এর মধ্যে ছেলের মতিগতি লক্ষ্য করে রোকসানা চৌধুরী মলিন কণ্ঠে শুধালো, আপা, ভাইজান মনে হয় অমত করেছেন। দেখলে না সায়নের মুখটা কেমন পান ছুটে। তানিয়া চৌধুরী ভাবতে বসলেন। তাই তো, এবার উনি নিশ্চিত হলো বাপ ছেলের মধ্যে কিছু একটা হয়েছে। এই জন্য সায়ন চৌধুরী ক্ষেপে আছেন। তখন কিচ্ছুটি বলেও নি। তাদের মনে কি চলে কে জানে। এদের বাপ ছেলের কি যে হয়, এতগুলো বছর শেষ করেও এদের আজ অবধি বুঝতে পারল না তানিয়া চৌধুরী। দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, বাদ দে ছোট, যা রয়ে যা, রাত অনেক হয়েছে। এতক্ষণ ধরে তারা বসার ঘরেই বসেছিলেন। রোকসানা চৌধুরী এখনো অমত করে বললেন, রুমে যাওয়ার দরকার নেই আপা, চলো তাহাজ্জুদ পড়ি, দোয়া দুরুদ শুরু করি যাতে ভাইজানের মনটা নরম হয়। তানিয়া চৌধুরী জায়ের কথা শুনে হঠাৎ হেসে ফেলল। রোকসানা চৌধুরী কিশোরী মেয়ের ন্যায় গাল ফুলিয়ে বলল, আপা হেসো না তো। তানিয়া চৌধুরী হাসি থামিয়ে নিজের মুখে হাত রেখেই বলল, আচ্ছা, হাসবো না। রোকসানা চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালো। বাচ্চাদের মতন তানিয়া চৌধুরীর হাত ধরে টানাটানি করে বলল, আপা চলো অজু করে আসি। তানিয়া চৌধুরীও আর অমত করলো না। দুই যা মিলে নামাজ রুমে চলে গেল। ভাবলো আজকের রাতটা তাহাজ্জুদ দোয়া দরুদ আদায় করেই শেষ করবে। রাত 2:07। গম্ভীর মুখে বসার ঘরে এসে দাঁড়ালো সালাম চৌধুরী ও সায়ন চৌধুরী। এখানকার জায়গাটা ফাঁকা, তাই এসেই সালাম চৌধুরী রাশভারী কণ্ঠে ভাইকে ডাকলো। রায়হান, রায়হান। রায়হান চৌধুরীর চোখে সবেমাত্র তন্দ্রা ভাব এসেছিল। ভাইয়ের ডাক কর্ণ করে পৌঁছাতেই শোয়া থেকে ধরপড়ে উঠে যায় সে। ভাই এত রাতে তাকে এইভাবে ডাকছে কেন? সাইমন কিছু করেনি তো? নিশ্চয়ই কিছু একটা করেছে। এই ছেলেটার মানুষ হলো না। লোকটা টেনশনে লাফতে বিছানা ছাড়ে। চোখের চশমাটা হাতে নিয়ে ততস্ত্র বসার ঘরে আসলেন। ভাইয়ের কাছে উৎকীর্ণ কণ্ঠে জানতে চাইলেন, কি হয়েছে ভাই, কি হয়েছে? তোর ছেলেকে ডাক। রায়হান চৌধুরী পেট মোচড় দিয়ে উঠল যেন। এবার উনি শিওর তার অনুপস্থিতিতে সাইমন কোনো একটা অকাজ নিশ্চয় করেছে।
ছেলের উপর খানিকটা চটে গেলেন বাবা, হাঁক ছেড়ে ডাকলেন, এই সাইমন, সাইমন হারামজাদা, কোথায় তুই? এদিকে আয়। মধ্যরাতে দুই ভাইয়ের হাঁক ডাক আর ধমকাধমকিতে ভয়ে জড়িয়ে গেলেন বাড়ির দুই গিন্নি। ওনারা নামাজের ঘর থেকে দ্রুত ছুটে আসলেন। দুজনই একসঙ্গে বললেন, কি হয়েছে, কি হয়েছে এখানে? ওরা কেউ কিচ্ছুটি বলার আগে রায়হান চৌধুরী নিজের স্ত্রীর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। তোমার ছেলে কোথায়? রোকসানা চৌধুরী অবাক হয়ে বললেন, ডাকো তুমি তোমার গুণধর ছেলেকে। এবার রোকসানা চৌধুরী খানিকটা ভয় পেলেন। এখানে বড় ভাইজান দাঁড়িয়ে, সাথে সায়ন চৌধুরী। বাপ বেটার দুজনের চেহারাই গুরু গম্ভীর। সাইমন ভুলভাল কিছু করেনি তো? অজানা ত্রাসে কেঁপে উঠল মা। ছেলেকে ততস্ত্র রাখলেন। সাইমন, ও সাইমন। সাইমন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। এদের চিৎকার চেঁচামেচি শুনে খানিকটা বিরক্ত হলো সে। এরা নিশ্চয়ই আবার নতুন কোনো নাটকের সূচনা করছে। সাইমন সেই সবে আগ্রহ দেখালো না। সে সিগারেটের লম্বা টান দিল, নাক মুখ দিয়ে গলগল করে ধোঁয়া ওড়ালো। ছেলের থেকে যথাযথ রেসপন্স না পেয়ে ধৈর্য হারালো মা। চট চলতি ছেলের কক্ষের দিকে রওনা হলো। যেতে যেতেই অধৈর্য কণ্ঠে শুধালো, ওরে সাইমুন্ডা, কোথায় তুই? সাইমন এবার ক্ষিপ্ত হলো। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা দূরে ছুঁড়ে ফেললো। এখানে মা আসার আগে চটপট কক্ষ থেকে বের হলো। বসার ঘরে পৌঁছিয়ে বাপ চাচার দিকে তাকিয়ে হিয়ালি করে জবাব দিল, সাইমন বাড়িতে নেই, চৌধুরী সাহেবের মেয়ে নিয়ে ভেগে গেছে। মা নীরবে ছেলেকে চোখ রাঙালো। বাবা রেগে মেগে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় তাকে থামিয়ে দিল সালাম চৌধুরী। ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, রায়হান, তোমার ছেলেকে বলো এখনই সে যেন আমার পা শুয়ে সালাম করে। হঠাৎ বড় আব্বুর এহেন কথায় ভ্রু কুচকালো সাইমন। মানে বুঝলো না রাহেন চৌধুরীও। তবু ভাইয়ের কথায় বাধ্য ছেলের মতন নিজের ছেলেকে ধমকে উঠল বাবা। ছেলেকে হুকুম করলো, দাঁড়িয়ে আছিস কেন? যা ভাইয়ের পা ছুঁয়ে সালাম কর। সাইমন অতটা আগ্রহ দেখালো না। আগের ন্যায় দাঁড়িয়ে উসখুস করছে তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরীও। কেবল ভাবলেশীনভাবে দাঁড়িয়ে সায়ন চৌধুরী। এর মধ্যে সালাম চৌধুরী ভাইয়ের উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলে উঠল, রায়হান, তুমি তোমার বেদব ছেলেকে জানিয়ে দাও আমার তাকে মেয়ের জামাই হিসাবে মেনে নিতে কোনো আপত্তি নেই। অপ্রত্যাশিত ক্ষণে সালাম চৌধুরীর কথাখানা যেন কেমন কেমন শোনালো। ওদের বুঝতে অনেকক্ষণ সময় লাগলো। বুঝতে পরে পরমুহূর্তে খুশিতে ধেই ধেই করে নেচে উঠল সকলে। বাড়ির দুই গিন্নি একে অপরকে জাপটে ধরল। রায়ন চৌধুরী ভাইয়ের দিকে ছলো ছলো চোখে তাকালো। তার চোখে উপচে পড়ছে কৃতজ্ঞতা, যা দেখে অনেকক্ষণ পর মৃদু হাসলো যেন সালাম চৌধুরী। ভাইয়ের কাঁধে হাত বুলিয়ে বলল, তুমি আমার কাছে যখন যা চেয়েছ তখন তাই পেয়েছ। বলতে পারবে আমি কখনো ফিরিয়ে দিয়েছি তোমায়? আজ তুমি এখন আমার বড় মেয়েকে নিজের ছেলের জন্য চেয়েছ, আমি তাকেও তোমায় দিয়ে দিলাম। বাবা হিসাবে শুধু বলবো, আমার মেয়েটাকে তোমরা ভালো রেখো। রায়হান চৌধুরী চোখ ভিজে উঠল। সে আপ্লুত হয়ে ভাইকে জড়িয়ে ধরল। সালাম চৌধুরী ভাইকে স্নেহ দেখিয়ে বুকে টেনে নিলেন। রায়হান চৌধুরী অনেকক্ষণ নীরবে কাঁদলেন। লোকটা খুব আবেগী। ভাই ভাই আর কথা হলো না। তাদের এই নীরবতা বুঝিয়ে দিল ওরা একে অপরের জন্য কি। মধ্যরাতে এই সুখবরটি চৌধুরী পরিবারের সবার মনে পুলকিত হয়ে ধরা দিল। ওদের সবার মুখে মিষ্টি হাসি। তানহা তো চিৎকার দিয়েই ফেলল। এতক্ষণে ওদের হুমকি ধামকি শুনে চোরের ন্যায় সিঁড়ির পাশে লুকিয়েছিল পায়েল, তানা ও রাত্রিপিয়া। এখানে আসার সাহস দেখায়নি কেউ। হঠাৎ বড় আব্বুর দেওয়া সুখ সংবাদ শুনে নিজেদের অস্তিত্বের জানান দিল তারা। রাত্রিপিয়া ও তানা দুই পাশ থেকে পায়েলকে জাপটে ধরল। পায়েল সাইমন ভাইকে কাগজে কলমে একান্তই নিজের মানুষ হিসাবে পাওয়ার আনন্দে কেঁদেই ফেলল। মেয়েটার সারা শরীর জুড়ে সুখ সুখ অনুভূতি খেলে গেল। বাবার প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। এতক্ষণ সবকিছু অগ্রাহ্য করা ছেলেটাও তৎক্ষণিক ঝাঁপিয়ে পড়ল বড় আব্বুর পায়ে। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার মাঝে এত আনন্দ, এত সুখ, আহা! সাইমনের ইচ্ছা করছে বড় আব্বুকে মাথায় তুলে নাচতে। হিটলার শ্বশুরটা যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সে তো ঘুণক্ষরেও ভাবেনি। তখন কি ভাবটাই না দেখালো। সাইমন মাছি তাড়ানোর ন্যায় আগের কথা তাড়িয়ে দিল। তার ভিতরে ডিজে গান দ্রিম বাজছে। শ্বশুরকে সাথে নিয়ে লাফাতে ইচ্ছা করছে, নাচতে ইচ্ছা করে, আরো কত কি ইচ্ছা করে। পরমুহূর্তেই নিজেকে নিজে শাসালো ছেলেটা।
সেমন রয়েস হয়ে তুই নতুন জামাই আর উনি তোর হিটলার শ্বশুর, এতটুকু নিজের মধ্যে জামাই জামাই ভাবান, একটু তো লজ্জা পা। এখনো তোদের বিয়েটা হয়নি, চৌধুরী সাহেবকে হাতের মুঠোয় রাখ। উনি হাত ফসকে বের হয়ে গেলে কিন্তু বিয়ে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেল হওয়ার মতন রিস্ক সাইমন নিল না। সে রয়েস হয়ে সালাম করলো বড় আব্বুকে। সালাম চৌধুরী তাকে আরও এক দফা হুঁশিয়ার দিয়ে বলল, সম্পর্কে আমি এখন তোমার শ্বশুর হই, নিজের মুখটা একটু সংযত রেখো বেয়াদব ছেলে। চলার পথে দেখা হলে যেন তোমার ভয়ে মুখ লুকাতে না হয়, মনে থাকবে? ওনার কথা শুনে মুচকি মুচকি হাসলো সবাই। সাইমনও ভদ্র ছেলের ন্যায় উপর নিচ মাথা দুলিয়ে সায় জানালো তার মনে থাকবে, যদিও এক দফা মনে মনে বলল, হিটলার শ্বশুর, তুমি যে আমার কথায় কথায় বেয়াদব ছেলে বলছো, দেখো আজ এই বেয়াদব ছেলেকে ছাড়া তোমার গতি নেই। নেহাত আমি অতি ভদ্র ছেলে, দেখে তোমার সহ্য করছি। তার এই বীর কথাগুলো ঘুণক্ষরে টের পেল না কেউ। সালাম চৌধুরী তৎক্ষণিক এসে নিজের গলার সোনার মোটা চেনটা খুলে সাইমনকে পরিয়ে দিয়ে হবু জামাই হিসেবে স্বীকৃতি দিল। অতি ভদ্রতা দেখিয়ে সাইমন আবারও তার হাত পা ছুঁয়ে সালাম করলো বাবা মা সহ বড় মাকেও। এর মধ্যেই তানিয়া চৌধুরী নিজের মেয়েকে এখানে ডাকলেন, বললেন, তুই এখানে দাঁড়িয়ে কেন পাইল? এদিকে আয়, তোর ছোট আব্বু ছোট মাকে পা ছুঁয়ে সালাম কর। রাত্রিপাকে সঙ্গে নিয়ে ধীর পায়ে নিচে নেমে আসলো পায়েল। সবার মাঝে ওর এখন লজ্জা লজ্জা লাগছে, তবু সে একে একে সালাম করলো সবাইকে। সবাই মন ভরে দোয়া দিল ওদেরকে। রোকসানা চৌধুরী পায়েলের হাত ধরে নিজের ছেলের পাশে দাঁড় করালো। ওদের দুজনকে একসঙ্গে কত সুন্দর লাগছে, তার চোখ জুড়ে যাচ্ছে। উনি অনেকক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে, এরপর আনমনে বলল, মাশাআল্লাহ, তোদের দুজনকে দারুণ মানিয়েছে। জায়ের সাথে সাথে তানিয়া চৌধুরীও মুগ্ধ কণ্ঠে বলল, মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। পরপরে রোকসানা চৌধুরী হাসি হাসি মুখে নিজের হাতে সোনার চুড়ি জোড়া খুলে পরিয়ে দিল পায়েলকে। মেয়েটাকে মৌখিকভাবে স্বীকৃতি দিল সাইমন চৌধুরীর বউ হিসাবে। পায়েলের সর্বাঙ্গ কেঁপে উঠল সুখে। তন্মধ্যেই তার হাতটা নীরবে একবার ছুঁয়ে দিল সাইমন ভাই। সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে পায়েলের কাছে। চোখের পলকে ওদের বাগদান শেষ হয়ে গেল। বড়রা এক জায়গায় বসে বিয়ের দিন তারিখও শেষ করে ফেলল। দুই ভাই সিদ্ধান্ত নিল আগামী শুক্রবার ওদের বিয়ে। দিন তারিখ শেষ হতেই সালাম চৌধুরী ভাইকে উদ্দেশ্য করে বলল, তবে হয়ে গেল সব, এবার আমরা ভাই থেকে বিয়ে হয়ে গেলাম রায়হান। রায়হান চৌধুরী চট জ্বলতি লজ্জাজড়িত কণ্ঠে নাকচ করে ভাইকে বললেন, কি যে বলো ভাই, তুমি আমার বিয়াই কম, ভাই বেশি। সালাম চৌধুরী মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে নেড়ে বললেন, ওসব বিয়েটি ভাব একদম আমার সাথে দেখাতে আসবে না তুমি। অধিকারে তুমি এখন আমার বড় হতে পারো, কিন্তু আমি ওসব মানবো টানবো না। আগে আগে বলে রাখলাম, কখনো ভাবসাব দেখলে চড়িয়ে তোমার দাঁত আমি কিন্তু ফেলিয়ে দেব। ভাইয়ের কথায় শব্দ করেই হাসলো রায়হান চৌধুরী। একতরফা হাসলো ওরা সকলেই। রাত্রিপিয়া ও তানহা তাড়াহুড়ো করে দৌড়ে গেল ফ্রিজ থেকে মিষ্টি আনতে। ফিরে এলো ঝড়ের গতিতে। শুভ এই ক্ষণে রাত্রিপিয়া প্রফুল্ল মুখে সবাইকে মিষ্টি মুখ করালো। তানা ভিডিও কল করলো পরশকে। সবটা শুনে খুশির অন্ত নেই পরশে। সে আগে আগে বাবা মা সহ সকলকে হুঁশিয়ার করে দিল, তার জন্য যেন বোনের বিয়েতে কোনো খামতি না থাকে। সবকিছু ঠিকঠাক হতেই সাইমন কৃতজ্ঞতা চোখে তাকালো সায়ন চৌধুরীর মুখ পানে। বড় আব্বুকে এত জলদি রাজি করাতে এই মানুষটার কোনো জুড়ি নেই। সাইমনের ব্যাপারে জানি, শ্বশুরটা হিটলার হলেও সম্বন্ধীটা তার মনের মতন। সাইমন ইশারায় তাকে হাত দিয়ে স্যালুট করলো। সায়ন ভাইয়ের দিকে তাকিয়ে অল্প স্বল্প হাসলো, বলল, বেস্ট অফ লাক। সাইমন চৌধুরী তার কাছে আসলো, আবেগে ভাইয়ের পা ছুঁয়ে সালাম করে ফেলল। আচমকা সাইমনের এহেন কাজে অস্বস্তিতে পড়ে গেল সায়ন। ছেলেটাকে বাধা দিয়ে বলল, আরে আরে কি করছিস, পাছাড়। সাইমন দুষ্ট হাসা দিয়ে চাপা কণ্ঠে বলল, তোকেও একটু সালাম করলাম, দোয়া করিস ব্রো, বছরে বছরে যেন তোর বোনকে যমজ বাচ্চা উপহার দিতে পারি। মুহূর্তেই সায়ন চৌধুরী ওর দিকে রক্তিম চোখে তাকালো। সাইমন অবুঝের মতন প্রশ্ন করল, অমন করে তাকিয়ে আছিস কেন? সায়ন উত্তর দিল না। সাইমন কিছু একটা ভেবে নিজে নিজে আবার বলল, ও বুঝেছি, তোকে কিচ্ছুটির ক্রেডিট দেয়নি বলে রাগ করছিস।
যা বেটা, রাগ করিস না। এই বললাম, তোকেও নতুন নতুন মুখ থেকে প্রতি বছর মামা ডাক শোনাবো, পাক্কা প্রমিস। জানিস তো, আমার আবার বিশাল বড় মন, কাউকে অল্প স্বল্প দিতে পারি না, তোকেও দিব না। দর্জনে দর্জনে ভাগনা ভাগ্নি দিব। সায়মনের কথা শেষ হওয়ার আগেই তার পিঠে দুমদাম কিল পড়ল। সায়ন একরাশ ক্রোধ নিয়ে চিবিয়ে চিবিয়ে শুধালো, সাইমন, পায়েল আমার বোন হয়। বোন, আমি ওর বড় ভাই। ছোট বোনের ব্যাপারে এসব শুনলে আমার অস্বস্তি লাগে। নিজের কথা শেষ করে রুমের দিকে হাঁটা শুরু করলো সায়ন চৌধুরী। সাইমন বুঝলো সায়ন চৌধুরী রেগে গেছেন। ওভাবে কথাটা বলা ঠিক হয়নি। সে তো আর ইচ্ছা করে বলেনি, মুখে কথাটা এসে গেছে। সাইমন তাৎক্ষণিক সায়নকে থামিয়ে দিয়েও সামনে দাঁড়ালো, কানে হাত দিয়ে উঠবস শুরু করে দিল। এরপর অসহায় কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, আমি কথাটা আবেগে বলে ফেলছি, আর বলবো না এসব। আসলে হঠাৎ বিয়ে তো, খুশির চোটে হুঁশ খেয়েছি। সাইমনের কথা বলার ধরন দেখে হেসে ফেলল। আজ ওর এত বড় একটা খুশির দিনে রাগ করে থাকলো না সে। বলল, যা, শেষবারের মতো মাফ করে দিলাম। মুখটা কন্ট্রোলে রাখিস ভাই। সম্পর্কে আমি তোর মুরব্বী, সম্মানের পাত্র। সাইমন হেসে ফেলল, কাশি দিয়ে মজার ছলে বলল, মুরব্বি? মুরব্বি? হুম। সায়ন হাসল, সামনে এগোতে এগোতে জানালো। সাইমন হাসি মুখে উঠে দাঁড়ালো, চঞ্চল পায়ে পুনরায় আগের জায়গায় এসে দাঁড়ালো। বড়রা কথা বলছে, রাত্রিপিয়া ও তানা ফোন হাতে দাঁড়িয়ে পরশকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সব। পায়েল এক কোণায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। সব কিছুকে উপেক্ষা করে সাইমন চৌধুরী চোখ দুটো আড়ালে আবডালে পায়েলেতেই সীমাবদ্ধ রইল। বড়দের গুরুত্বপূর্ণ কথা শেষ হলো। হঠাৎ সাইমন চৌধুরী পায়েলকে গম্ভীর কণ্ঠে বলল, পায়েল, ছাদে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। নিজের কথা শেষ করেই ভাবলেশীনভাবে সাইমন চৌধুরীর বড় বড় পা ফেলে ছাদের সিঁড়ির দিকে এগোলো। সবার মাঝে লজ্জায় দ্বিধায় পড়ে গেল পায়েল। তার কি করা উচিত? যাবে কি যাবে না? মন টানছে খুব, কিন্তু সবার মধ্যে থেকে সাইমন ভাইয়ের পিছু নিলে বড়রা কি ভাববে? ছিছি, এতটা নির্লজ্জ কি করে হবে পায়েল? সাইমন ভাই এতটা নির্লজ্জ? ছি! সবার মাঝে এভাবে এরকম একটা কথা লোকটা কি করে বলল? লজ্জা এখানে দাঁড়িয়ে থাকাও তার জন্য মুশকিল হয়ে গেল। অস্বস্তিতে পায়েল ঠোঁট কামড়িয়ে নিচু মাথায় আরেকটু নিচু করে দাঁড়ালো। পায়েলের অস্বস্তিটুকু সূক্ষ্ম চোখে লক্ষ্য করলো রাত্রিপিয়া। যদিও বড়রা খুব একটা খেয়াল করছে না তাকে, তবু লাজে নুয়ে পড়েছে মেয়েটা। মেয়েটাকে সহজ করতে হাতের ফোনটা মামুনির কাছে ধরিয়ে দিয়ে রাত্রি ততস্ত্র এগিয়ে আসলো পায়েলের পাশে। মৃদু স্বরে বলল, আপা চলো আমরা ছাদে যাই। তানহার কান সজাগ হয়ে গেল। পায়েলের আগে আগে সে জানালো, আমিও যাব। আয়। ছোট্ট করে জবাব দিল রাত্রিপিয়া। নিজের কথা শেষ করে নিজেই নিজে পায়েলের হাত ধরে টেনে নিয়ে গেল অনেকটা পথ। বড়রা কেউ আর তাদের বাধা দিল না। পায়েল যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল। মনে মনে রাত্রিকে সখানেক ধন্যবাদ জানালো। সবার আড়াল হতেই পায়ের চঞ্চলতা বাড়ল পায়েলের। সিঁড়ির কটা ধাপ এগিয়ে দিয়ে ওর হাত ছেড়ে দিল রাত্রিপিয়া। সরাসরি ওদের মাঝে না গিয়ে সিক্রেট দিল ওদের। পায়েলও আর সাদাসাদি করলো না। সে ধুকপুকে বুক লজ্জা মিশ্রিত অনুভূতি নিয়ে এগোলো, যা দেখে তানা রাত্রিকে কোনোই দ্বারা গুঁতো দিয়ে বলল, দেখছো দেখছো কত প্রেম তাদের। রাত্রি মৃদু হাসলো, বলল, চল আমরা কেটে পড়ি, নিচে যাই, তাদের ধীরে সুস্থে প্রেম করতে দিই। তানা এতে ঘোর আপত্তি জানালো। পায়েল আড়াল হতেই তানা চুপি চুপি বলল, রাত ভাবি আপু, চলো দরজার পাশে লুকিয়ে পড়ি। রাত্রি ওর কান মুলে দিয়ে বলল, নিচে চলো মনা। আরে দাঁড়াও তো, একটু দেখে যাই। নিজের কপালে তো প্রেম ভালোবাসা আসেনি, অন্যেরটা দেখতেও সুখ সুখ লাগে। মেয়েটার অকপট জবাব শুনে কানটা বেশি করে মুচড়ে দিল রাত্রিপিয়া। কপাল কুচকিয়ে জানতে চাইল, বড় ভাই ভাবি প্রেম দেখতে লজ্জা করবে না তোর? তানা ভাব নিয়ে বলল, প্রেম তো প্রেম, এটার আবার ভাই ভাবি বড় ছোট আছে নাকি? চলো লুকিয়ে পড়ি।
তাও রাত্রিপ্রিয়া রাজি হলো না। এভাবে ওত পেতে কারো পার্সোনাল কথা শুনতে নেই। ওদের দুজনের আজ বিশেষ একটি দিন, মনের বোঝাপড়ারও একটা ব্যাপার আছে। সবার মধ্যে কি আর সব কথা বলা যায়? ওদের সে সুযোগ দিল রাত্রিপ্রিয়া। তানাকে এক প্রকার জোর করেই নিচে নিয়ে গেল। গুটি গুটি পায়ে ছাদের দরজার কাছে আসতেই আচমকা পায়েলের হাত ধরে ফেলল সাইমন। পায়েল কিছু বুঝে উঠবার আগেই তার পিঠ ঠেকে গেল চিলেকোঠার দেয়ালে। সাইমন ভাত তার মুখোমুখি ঝুঁকে দাঁড়িয়ে বলিষ্ঠ হাত দুটো দিয়ে তাকে আটকে রেখেছে। মানুষটা গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে পায়েলের অবয়ব জুড়ে। প্রথমবার সাইমন ভাইয়ের এত কাছাকাছি এসে তার নিঃশ্বাসের শব্দ শুনছে পায়েল। সাইমন ভাইয়ের বুক পকেটের ধুকপকানি শুনে পায়েলের হৃদস্পন্দন ভারী হলো, সারা অঙ্গ কেঁপে উঠল। সে খিচে চোখ বন্ধ করে ফেলল। এমন সময় সাইমন ভাইয়ের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। কি সমস্যা তোর? পায়েল তড়াক করে চোখ মিলে তাকালো সাইমন ভাইয়ের মুখ পানে। ছাদের ফিনফিনে আলোতে দেখা গেল মানুষটার চোখ মুখ অত্যন্ত গম্ভীর। পায়েল ফাঁকা ঢোক গিলল। বুঝতে চেষ্টা চালালো সাইমন ভাই কোন সমস্যার কথা বলছে। পায়েলের থেকে যথার্থ রেসপন্স না পেয়ে চোয়াল শক্ত হয়ে গেল সাইমন চৌধুরীর। আচমকা পায়েলের বাহু খামচে ধরল সে, শুধালো, কথা বলছিস না কেন ইডিয়ট? পায়েল ভয়ে ভয়ে জানতে চাইল, আমি কি করছি সাইমন ভাই? জানিস না তুই? না। মেয়েটার সরল উক্তি। সাইমন ফোঁস করে শ্বাস টানল। সরাসরি প্রশ্ন করল, তুই আবার টালবাহানা শুরু করছিস? পায়েল, তুই কি এই বিয়েতে রাজি নস? রাজি না মানে এইসব কি করতে সাইমন ভাই? আমি অবশ্যই রাজি, 1000বার রাজি। তাহলে বড় আব্বু যখন তোকে জিজ্ঞাসা করলো তখন তুই চুপ করেছিলি কেন? পায়েল এবার বুঝতে পারল সাইমন ভাইয়ের হঠাৎ রাগের কারণ। পায়েল ঠোঁট উল্টে জবাব দিল, আমার ভীষণ লজ্জা লাগছিল সাইমন ভাই। লজ্জার কারণে ভয়টা বেশি ছিল। তবুও তখন ভয়ঙ্কর লেগেছিলেন। আমার ওনার মুখে মুখে কথা বলার সাহস হয়নি। সাইমন স্বস্তি পেল। কিচ্ছুটি আর বলল না, পায়েলকে ছেড়ে দিল, সরে গেল কিছুটা। যাক, মেয়েটা কোনো টালবাহানা করেনি। পায়েল মাথা নুইয়ে হাত কচলাচ্ছে। মানুষটার পাশাপাশি আসলেই তার কেমন কেমন লাগে। শিরশিরে এক ধরনের অনুভূতি। বক্ষ স্পন্দন দ্রুত লাফায়, সারা অঙ্গ হয়ে ওঠে টালমাটাল। এর মধ্যে আচমকা সাইমন ভাই তাদের সামান্য দূরত্বটুকু ঘুচিয়ে দাঁড়ালো। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দু হাতে ওর মুখটা উঁচু করলো। মায়াভরা কণ্ঠে বলল, আমার দিকে একবার তাকা পায়রা। পায়েল চোখ পিটপিট করে তাকালো। মানুষটাকে আজ কি স্নিগ্ধ লাগছে। পায়েলের চোখ জুড়িয়ে গেল। তার এই দৃষ্টিতে বেশিক্ষণ স্থায়ী হলো না। হুট করে সাইমন ভাই তার ডান হাতটা গাঢ়ভাবে ঠোঁট শুয়ে দিল। মৃদু কণ্ঠে বলল, এটা তোকে দেওয়ার আমার প্রথম উপহার। সাইমন ভাইয়ের কথাটা কেমন যেন অন্যরকম শোনালো। পায়েলের ইচ্ছা করছে অপলক নয়নে মানুষটার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু লজ্জায় মিয়ে গেল সে। প্রথমবার কোনো পুরুষের ঠোঁটের ছোঁয়া পেয়ে শিরশিরি এক প্রবাহমান অনুভূতি খেলে গেল ওর সারা অঙ্গে। মেয়েটার লতার ন্যায় মুচড়ে উঠল। সাইমন ঠোঁট উল্টে হাসল। প্রথমবারের মতন লাজুকতাকে নিজের বুকে টেনে নিল। মুহূর্তে পায়ে লেপটে গেল সাইমন ভাইয়ের প্রশান্ত বুকে। হাত দিয়ে খামচে ধরল সাইমনের পিঠ। রাত্রির শেষ প্রহরে চুপিসারে তাদের কাছে আসার গল্প হলো। শক্ত এক আলিঙ্গন হলো। মনের জমানো না বলা কথাগুলো নীরবে যেন বলা হলো। তাদের আয়োজন করে ভালোবাসাবাসি বলা হয়নি, কিন্তু চুপি চুপি বলা হয়েছে 1000 বার। বাইরের বক্ষস্থলে তুমুল সুরে ঘণ্টা বাজছে। এই ঘণ্টা তাকে জানিয়ে দিচ্ছে, সাইমন চৌধুরী একান্তই আমার। সাইমন চৌধুরী যে নীরবে সেটুকু শুনে ফেলল। তার কি যে হলো, হঠাৎ আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পায়েলকে হালকা হাতে তুলে নিয়ে ছাদের মাঝখানে দাঁড়িয়ে ঘোরাতে শুরু করলো। সাইমনের শক্তিশালী বাহুর মধ্যে পায়েল যেন বাতাসে ভাসছে। তার চোখে আনন্দের ঝিলিক, যেন সমস্ত পৃথিবী তার কাছে উজ্জ্বল হয়ে উঠেছে। পায়েলের চমকতি চোখ, সাইমনের উত্তেজিত মুখায়ব এবং ঘূর্ণনের সাথে সাথে তার পোশাকের সেলাইয়ের অল্প অল্প করে উঠছে একটি বিশেষ মাধুর্য এনে দিচ্ছে। সাইমন প্রতিটি ঘূর্ণনে পায়েলের সুরভি যেন আরও কাছাকাছি টেনে আনছে। পায়েল আবেশে সাইমন ভাইয়ের গলা দুহাতে জড়িয়ে ধরল। লোকটার হাসির ঝলক আর চোখের তৃপ্তি
পায়েলের মনে এক ধরনের স্বপ্নের অনুভূতি জাগিয়ে তুলেছে। পায়েলের মুখে লজ্জার হাসি, সাইমনের উত্তেজনা এবং তাদের অন্তরঙ্গ স্পর্শ একে অপরের একাকার করে ফেলছে। দুজনের চারপাশের পৃথিবী যেন বন্ধ হয়ে গেছে। পায়েল আর সাইমন এই এক মুহূর্তে যেন সমস্ত কষ্ট, দ্বিধা এবং সমস্ত কিছু ভুলে গিয়ে একে অপরের সুখের মেঘে ভাসছে। সাইমনের চোখে অশ্রু ঝিলমিল করছে, কিন্তু সে অশ্রু কষ্টের নয়, আনন্দের। এই ঘূর্ণনের মধ্যে সাইমন আর পায়েল যেন নিজেদের একটি নতুন জীবন খুঁজে পেয়েছে, একে অপরকে পুরোপুরি মনে ধারণ করে। এইভাবে কেটে গেল অনেকক্ষণ। হঠাৎ কয়েক জোড়া পায়ের আওয়াজ, কারো খুক খুক কাশি কর্ণকোহরে পৌঁছাতেই ঘোর থেকে বেরিয়ে এলো সাইমন। নিচে নামিয়ে ছেড়ে দিল পায়েলকে। মুহূর্তেই স্বাভাবিক হয়ে গেল ওরা। সাইমন এই পায়ের আওয়াজ চেনে, তাই গম্ভীর কণ্ঠে শুধালো, এদিকে আয়, যেতে হবে না? রাত্রিপিয়া ও তানা চমকে উঠল। তারা চুপিসারে নিচে যাচ্ছিল। আচমকা সাইমন ভাইয়ের কণ্ঠস্বর শুনে থেমে যায় পা। টানা বিচ্ছুটা সেই লুকিয়ে লুকিয়ে এখানে পুনরায় এসেছে। তার খোঁজ করতে করতে এখানে এসে ফেসে গেছে রাত্রিপিয়া। সেই মুহূর্তেই কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে চিল্লিয়ে উঠল, সাইমন ভাই, আমি এখানে আসিনি, আমি কিচ্ছু দেখিনি। তানহা এসেছে, সব দোসর। টানা নিজেকে বাঁচাতে ইনোসেন্ট ফেস করে বলল, আমিও এখানে নিজের ইচ্ছেতে আসিনি ভাইয়া। রাত ভাবিপু আমার নিয়ে এসেছে, এখন মিথ্যে বলে বলে আমাকে ফাঁসাতে চাইছে। এতে ছেদ করে উঠল রাত্রিপিয়া। টানাকে হুঁশিয়ার করে বলল, একদম বানিয়ে বানিয়ে কথা বলবি না তান। টানা তথ্য পায়েলের আঁচলের নিচে লুকিয়ে পড়ল, বলল, ও বড় আব্বা, তুমি বিশ্বাস করো, আমি মোটেও বানিয়ে বলছি না। ফুঁসে উঠল রাত্রিপিয়া। তেড়ে আসলো টানার দিকে। মুহূর্তেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তাদের দুজনকে থামিয়ে দিল সাইমন ও পায়েল। খানিকটা শান্ত হলো ওরা দুজন। পরপর সাইমন জানালো বাকি রাতটা আজ তারা আড্ডায় কাটিয়ে দেবে। সায়নকেও ডাকা হলো এখানে। বড়রা নিজেদের আলাপ শেষ করে ঘুমাতে গিয়েছে। বাড়ির ছোট্ট সদস্যরা ছাদে গোল হয়ে বসে আড্ডা জমিয়েছে। ওদের মাঝে ফোন কলে যুক্ত রয়েছে পরশ। কাছ থেকে না হোক, দূর থেকে বোনের বিশেষ রাতটি উপভোগ করেছে পরশ। এর মধ্যে হঠাৎ সায়ন চৌধুরী সবার উদ্দেশ্যে বলল, নয়নকেও ডেকে আনি। রাজি হয়ে গেল ওরা। সাইমন জানালো, ওয়েট, আমি কল করছি। সায়ন চৌধুরী সায় দিল। সাইমনের মাথায় দুষ্ট বুদ্ধি ভর করলো। সে ফোন হাতে উঠে দাঁড়ালো। ওখান থেকে খানিকটা দূরে গিয়ে ফোন করলো নয়নকে। গভীর রাত, নয়ন ঘুমোচ্ছিল। অনেক রাত জেগে লয়ের পড়াশোনা করেছে আজ। খুব টায়ার্ড ছেলেটা। আগামীকাল কোর্টে যেতে হবে, গুরুত্বপূর্ণ একটা মামলা এসেছে হাতে। সব শেষ করে খানিকক্ষণ শুয়েছিল। এমন সময় সাইমনের কল। ঘুমো ঘুমো চোখে ওর কল পেয়ে কিছুটা চমকালো নয়ন। সচরাচর সাইমন তো তাকে কল দেয় না, আজ কি হলো? চিন্তিত ভঙ্গিতে উঠে বসলো নয়ন। দোনামোনা হয়ে তড়িৎ গতিতে কল রিসিভ করলো। সে কিছু বলার আগে ওপাশ থেকে সাইমনের ঝলমলে কণ্ঠ। হ্যালো নয়ন ভাই। নয়ন গম্ভীর কণ্ঠে শুধালো, ব্যাপার কি সাইমন, কিছু হয়েছে? অবশ্যই হয়েছে। কি হয়েছে? বলছি, আগে আমায় কংগ্রাচুলেশন বলুন। কংগ্রাচুলেশনস কেন? তুই কি বাপ হতে চলেছিস? চলছি মানে অলরেডি হয়ে গেছি, যমজ বাচ্চা। ফালতু কথা বন্ধ করে কাজের কথা বল। কল করছিস কেন এত রাতে? কিভাবে যে বলি নয়ন ভাই। যেভাবে আছিস ওভাবেই বল। হয়েছেটা কি? নয়ন ভাই, আমার বিয়ে ঠিক হয়েছে। নয়ন মুখ কুঁচকে ফেলল। কণ্ঠে একরাশ বিরক্তি ঢেলে বলল, আমার ঘুম ভাঙিয়ে তুই এত রাতে কি মজা করার জন্য কল করছিস সাইমন? সাইমন ফোঁস করে উঠল। কণ্ঠে দুষ্টু ঝাঁঝ নিয়ে বলল, মজা করব কেন, আমি সত্যি কথাই তো বললাম। আপনার আগে বিয়ে করেছি বলে কি আপনি আমায় হিংসা করছেন নয়ন ভাই? কি আর করব ভাই, আপনার বিয়ের জন্য অপেক্ষা তো আর কম করলাম না। কিন্তু আপনি তো লোক দুর্বল, বিয়ে টিয়ে করতে ভয় পাচ্ছেন। এত করে বললাম, ভয় নেই ভাই, আপনার জন্য বিশেষ ধরনের কলিকাতার হারবাল রয়েছে। কিন্তু আপনি তো শুনলেন না। আপনি এতটাই দুর্বল যে আপনার হারবালে কাজ হবে না।
তাই আমি আশা ছেড়ে দিয়েছি। এবার নিজের কাজটা সেরে ফেলতে চলেছি। দোয়া করবেন ভাই, যেন বছরে বছরে চাচা ডাক শোনাতে পারি। সাইমনের কথাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করলো নয়ন। ভাবটা এমন যেন সে শুনতেই পায়নি। হিয়ালি করে একবার শুধু বলল, তোর বলা হয়েছে আমি ঘুমাবো। সাইমন চুপসে গেল। মানুষটা দিন দিন কেমন যে হয়েছে, আগের মতন কথা বলে না, সাইমনের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঝগড়া করে না, সব কিছু এড়িয়ে চলে। বেশিরভাগ সময় নিজের কাজে ডুবে থাকে, সব সময় গম্ভীর ভাব বজায় রাখে। নয়ন ভাই তো এমন ছিল না। সাইমন কিছু একটা ভেবেই নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল। পরপর সিরিয়াস কণ্ঠে শুধালো, ওসব ঘুমটুম বাদ, আমরা ছাদে বসেছি, আপনিও আসুন। এত রাতে তোরা ছাদে কি করছিস? আসুন, আপনি আসলেই বুঝতে পারবেন। খট করে কল কেটে যায়। নয়ন দোনামোনা হয়ে উঠে দাঁড়ালো। কি করছে ওরা ওখানে? একবার দেখার জন্য মন খচখচ করলো। নয়ন ততস্ত্র নিজের বাড়ির ছাদে চলে গেল। ছাদে পা রাখতে নয়নের মনটা আনচান করে উঠল, বুকটা ভারী হয়ে গেল। বুক ভরা হাহাকার নিয়ে তাকালো পাশের ছাদে। পাশের ছাদে কাঙ্ক্ষিত মানুষটাকে এখন আর দেখা যায় না। তাকে এক নজর দেখার আশায় যে ছেলেটা সুযোগ পেলেই সারাক্ষণ ছাদে ঘুরঘুর করত, সেই ছেলেটাই ছাদে ওঠে না বহুকাল। কাঙ্ক্ষিত মেয়েটাকে দেখে না কয়েক যুগ যেন। ওর পাষাণ প্রেয়সীটাও এই অবধি একবারও তার সঙ্গে যোগাযোগ করেনি, একটা দিন খোঁজ নেননি, জানতে চায়নি নয়ন কেমন আছে। সব জায়গা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। তবু নয়ন বেহায়ের মতন প্রতি মাসে একটা করে চিঠি পাঠায় তার ঠিকানায়। আজ অবধি সেই চিঠির জবাব আসেনি। তবু নয়ন মাসের শুরুতেই তাকে চিঠি পাঠাতে ভোলে না। মেয়েটা দেশ ছাড়ার পরপরই হাসতে ভুলে গেছে নয়ন। আগোছালো হয়ে গেছে বেশ, একাকিত্বকে বেছে নিয়েছে। তবু তার দুর্বলতাকে আড়াল করে রেখেছে নিজের মাঝে। নিজেকে শক্ত খলসের আবরণে চাদরে ঢেকেছে। সেও সবার মতন বাঁচার তাগিদে বাঁচে। তবু পৃথিবী আধার হলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় নয়ন। এরপর আশায় বুক বেঁধে আছে সে। মেয়েটা একদিন তার হয়ে ফিরবে। কত শত না পাওয়ার মাঝে এটাই যেন তার সুখ। নয়নের ঘোর কাটলো অনেকক্ষণ পর। পাশের ছাদ থেকে সায়ন চৌধুরীর কণ্ঠ, নয়ন, এখানে চলে আয়। নয়নের যেতে ইচ্ছা হলো না, তবু হেলে দুলে চলল। প্রাণপ্রিয় বন্ধুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য যে ওর নেই। নয়ন আসতেই পুনরায় ওদের আড্ডা জমল। সায়ন চৌধুরী একে একে পায়েলের ব্যাপারে সবটা নয়নকে জানালো। নয়ন সবটা শুনে খুশি প্রকাশ করলো। আবারও ভিন্ন গল্প শুরু হলো। নয়ন বিষণ্ণ মুখে সায়নের পাশে বসেছিল। এমন সময় সেই চেনা পরিচিত কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য থমকে গেল নয়ন। তড়িৎ আশেপাশে তাকালো, আনমনে ডাকলো, পরশ, পরশ। রাত্রিবেলা হেসে ফেলল। নয়নের মুখের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া পরশ এখানে। ভিডিও কলে কাঙ্ক্ষিত মানুষটার স্নিগ্ধ মুখটা দেখে নয়নের দৃষ্টি আটকে গেল। পিপাসুদের ন্যায় একরাশ চোখের পিপাসা নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল সে। আচমকা নয়ন ভাইয়ের মুখটা দেখে পরশও কিঞ্চিত চমকালো। তাকালো লোকটার দিকে। তাদের আর বাক্য বিনিময় হলো না, কেবল দুজন দুজনার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। চলবে?